হ্যালো এভরিওয়ান, সবাইকে কেম ক্লাসরুমে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টির সিরিজ ভিডিওতে গত পর্বগুলোতে এই অধ্যায়ের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা ধাপে আলোচনা করেছি। আজকের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম সেগুলো যদি আমি একটু হাইলাইট করি, এর মধ্যে আমি একটা কথা বলে নিই, যারা এই পর্বটি মিস করেছে তারা অতি শীঘ্রই হচ্ছে এই পর্বটি দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ভালোভাবে বোধগম্য হবে। তো আমরা তাহলে গত পর্বের যে ক্লাসটি ছিল সেই ক্লাসটি সম্পর্কে যদি একটু আলোচনা করি, রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে, সেখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছিল, আলোচনা করা হয়েছিল, সেই বিষয়গুলো একটু আমি হাইলাইট করি। এর প্রথমত বলেছিলেন যে পরমাণুর যে মডেলটা থাকবে সেখানে কেন্দ্রীয় একটা নিউক্লিয়াস থাকবে, সেটা হবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। কেননা পরমাণুর কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন, আর প্রোটনের যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট আর নিউট্রন যেহেতু নিরপেক্ষ, সুতরাং প্রোটনের চার্জটা হবে কেন্দ্রীয় নিউক্লিয়াসের চার্জ। আর বলা হয়েছিল যে কেন্দ্রীয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে শক্তি স্তর গুলো থাকে সেই শক্তি স্তর গুলোতে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান থাকে, আর সেই ইলেকট্রন গুলো হয়ে থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর 2 নম্বর যে পয়েন্টে ছিল সেই 2 নম্বর পয়েন্টে বলা ছিল যে পরমাণুর কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং ইলেকট্রন বিশিষ্ট বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা দেখা যায়। আচ্ছা, তাহলে পরমাণুর বেশিরভাগ অংশে ফাঁকা দেখা যায়। এরপর 3 নম্বর পয়েন্টে বলা ছিল যে এই যে ইলেকট্রন যেগুলো হচ্ছে আমার ঘূর্ণায়মান থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সেই ইলেকট্রন গুলো কেন্দ্রীয় নিউক্লিয়াসের প্রতি একটি আকর্ষণ বল অনুভব করে। আচ্ছা, এরপর 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা ছিল যে এমন যে কেন্দ্রীয় যে নিউক্লিয়াস, এটা কেন্দ্র করে আমার শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই বিষয়টাকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, ঠিক তেমনি ভাবে পরমাণুতেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। তো তিনি সৌরজগতের সাথে তার এই মডেলটাকে তুলনা করেছিলেন। আচ্ছা, এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয়ে থাকে। এই বিষয়টা আমি গত পর্বের ক্লাসে বলেছিলাম। আচ্ছা, এখন আমি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কেন আলোচনা করেছি এটা বলি, যে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যদি আমি এই বিষয়গুলো না বলতাম তাহলে কিন্তু এখন সীমাবদ্ধতার বিষয়টার মধ্যে একটা কিন্তু ফারাক, মানে একটা ফাঁক থেকে যেত। তো এই ফাঁকটা যাতে বোঝা যায়, অর্থাৎ সীমাবদ্ধতা কেন বলছি, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা গুলো নিয়ে আমি আলোচনা করছি সেগুলোর সাথে আসলে পরমাণু, তিনি যে পরমাণু মডেলটা বলেছেন সেটার কি সম্পর্কটা, সেটা এখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে বিষয়গুলো বলা হয়েছিল সেগুলো আমি বললাম। এখন আমরা দেখি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা দিয়েছেন সেটা কিন্তু সর্বপ্রথম যে আবিষ্কৃত পরমাণু মডেল সেটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি এই পরমাণু মডেলের মাধ্যমে কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রন ঘূর্ণায়মান, যে ইলেকট্রনগুলো একটা কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, সেটা কিন্তু তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। আচ্ছা, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে গবেষণা করে তার পরমাণু মডেলের কিছু ভুল ত্রুটি রয়েছে। এখন সেগুলাকেই বলা হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন আমরা এই সীমাবদ্ধতাগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আচ্ছা, শুরুতেই দেখি রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা বলতে প্রথম যে বিষয়টা বলা হচ্ছে যে তিনি তার পরমাণু মডেলে কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি। অর্থাৎ আমার যে কেন্দ্রীয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, সেই ইলেকট্রন গুলোর যে কক্ষপথে অর্থাৎ শক্তি স্তরে ঘূর্ণায়মান আছে, সেই কক্ষপথ বা শক্তি স্তরের আকার বা আকৃতিটা কেমন হবে, সেটা কি গোলাকার হবে নাকি ডিম্বাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, এই সম্পর্কে কোনো আকার আকৃতি সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে এটা একটা সীমাবদ্ধতা। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর পয়েন্ট যেটা দেয়া আছে এখানে সেটা আমরা একটু দেখি, যে তিনি তার পরমাণু মডেলটাকে আমি বলেছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে তার পরমাণু মডেলকে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছেন। যে একটা সৌরজগতের মধ্যে যে একটা সূর্য, সেই সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, সেই গ্রহগুলো যে ঘূর্ণায়মান থাকে তেমনি ভাবে তার পরমাণু মডেলে তিনি দেখিয়েছেন যে কেন্দ্রীয় একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আছে। অর্থাৎ সূর্যকে তিনি নিউক্লিয়াস এবং গ্রহগুলোকে ইলেকট্রন ভেবে তিনি সৌরজগতের সাথে তার পরমাণু মডেলটাকে তুলনা করেছিলেন। কিন্তু দেখো এখানে যে গ্রহগুলো, এই গ্রহগুলো আলটিমেটলি কিন্তু এই যে আমার সূর্য অথবা গ্রহ যদি বলি, এগুলো কিন্তু আসলে সামগ্রিকভাবে চার্জ
হীন, অর্থাৎ এগুলো কিন্তু কোনো চার্জ নাই। সূর্য গ্রহ এগুলা কোনো চার্জ নেই, অর্থাৎ এরা হচ্ছে আধান নিরপেক্ষ, কোনো চার্জ নেই। আর এরপর আমরা 2 নম্বর পয়েন্ট যদি বলি যে এখন সৌরজগতের সাথে যেহেতু তুলনা করছে সূর্য এবং গ্রহ এগুলো চার্জহীন, আর কিন্তু তার পরমাণু মডেলের যে ইলেকট্রন গুলো আছে, শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রন এবং কেন্দ্রীয় নিউক্লিয়াস, এগুলো কিন্তু চার্জ যুক্ত। যেমন ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর নিউক্লিয়াসটা কিন্তু হয়ে থাকে হচ্ছে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে। তাহলে তিনি যে তার পরমাণু মডেলে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করেছিলেন, অর্থাৎ এই যে সৌরজগতে যেমন সূর্য গ্রহ আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘূর্ণায়মান আছে, এই সূর্য এবং গ্রহ কিন্তু চার্জহীন। আর তার পরমাণু মডেলে তিনি যেটা বলেছেন নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, সেখানে কিন্তু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে তিনি যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করেছেন এটা কিন্তু ঠিক হয়নি। তাহলে এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা। আচ্ছা, তারপর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে যে পারমাণবিক বর্ণালী যে বিষয়টা আছে সেটা সম্পর্কে কোনো ধারণা দেননি। অর্থাৎ ইলেকট্রন গুলো যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাচ্ছে, যে কি ইলেকট্রন গুলো শক্তি হারাচ্ছে নাকি শক্তি গ্রহণ করছে, বা এই সকল বিষয়, এবং তারা এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে কি বর্ণালী সৃষ্টি করবে, এই সকল পারমাণবিক বর্ণালী কোনো বিষয় সম্পর্কে তিনি তার পরমাণু মডেলে ধারণা দেননি। তাহলে এটাও একটা সীমাবদ্ধতা। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে সেটা সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। যেহেতু তিনি তার কক্ষপথে আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি, তার কারণে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে শক্তি স্তরে বিন্যস্ত থাকবে সেটা সম্পর্কে কোনো ধারণা দেননি। এরপর 5 নম্বর যে পয়েন্টটা, এটাই আসলে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ম্যাক্সওয়েলের তত্ত্বটা মানে। এখন আমি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেননা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা গুলো বলা হচ্ছিল এবং যে কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটা পরবর্তী বাতিল ঘোষণা করা হয়, তার একমাত্র কারণ ছিল কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্বটা না মানার কারণে। কারণ ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ছিল সেটা কিন্তু 1911 খ্রিস্টাব্দের আগে কিন্তু সুপ্রতিষ্ঠিত ছিল, অর্থাৎ তার এই যে তত্ত্বটা সেটার কোনো কিন্তু ভুল ত্রুটি ছিল না। আর ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি, এখন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি একটু। এই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার যে ম্যাক্সওয়েল তত্ত্বটা দিয়েছেন, সেখানে বলেছেন যে কোন চার্জিত কণা, এটাকে আমি বলতে পারি চার্জ যুক্ত কণা যখন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান হবে, যখন কোন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান হবে, তখন সে ক্রমাগত হচ্ছে শক্তি হারাতে থাকে। অর্থাৎ যখন সে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে তখন সে হচ্ছে শক্তি হারাতে থাকবে, অর্থাৎ তার শক্তি হ্রাস পায়। অর্থাৎ এই যে আমার চার্জযুক্ত যে কণাটা আছে, এই চার্জযুক্ত কণাটা যখন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, সে ক্রমাগত ভাবে শক্তি হারাতে থাকবে, অর্থাৎ শক্তি তার হ্রাস পাবে। আর যখন শক্তি হ্রাস পাবে, সে ক্রমাগত এইভাবে ঘুরতে তার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে সে পতিত হবে। অর্থাৎ এটা যদি আমি কেন্দ্রটাকে যদি বলি নিউক্লিয়াস, যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ ইলেকট্রনটা ক্রমাগত শক্তি হারাতে নিউক্লিয়াসে পতিত হবে। যখন নিউক্লিয়াসে পতিত হবে তখন কিন্তু আর এখানে আমার ইলেকট্রন এবং নিউক্লিয়াস থাকা আমার প্রোটন চার্জ যেটা ধনাত্মক, এগুলোর মধ্যে কিন্তু এক প্রকার সংঘর্ষ হয়ে যাবে, অর্থাৎ সেখানে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ পরমাণুটা বিনাশ হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমরা একটা বিষয় দেখলাম যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে যে যখন চার্জযুক্ত কণা, অর্থাৎ এটাকে আমি ইলেকট্রন বলতে পারি, এই ইলেকট্রনটা যখন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান হবে, ঘুরতে সে এক সময় শক্তি হারাতে তার যে নিউক্লিয়াসে পতিত হবে। এতে করে পরমাণুটার আর কোনো স্থায়িত্ব থাকবে না, সেটা বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আমরা বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে কনসেপ্টটা সেটা কিন্তু মানতেছে না। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের যে এই বিষয়টা সম্পর্কে কিন্তু তিনি কোনো ধারণা দেননি। অর্থাৎ ইলেকট্রন গুলো যখন বৃত্তাকার পদার্থে ঘূর্ণায়মান থাকবে, সেটি কি শক্তি হারাতে থাকবে নাকি শক্তি গ্রহণ করবে, এই বিষয়গুলো নিয়ে তিনি কোনো তার পরমাণু মডেলের ধারণা দেননি। কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এটা প্রমাণিত হয় যে ইলেকট্রন গুলো যখন নিউক্লিয়াসকে
কেন্দ্র করে শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে, তখন ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকে, অর্থাৎ তার শক্তি হ্রাস পায়। আর ইলেকট্রনগুলো শক্তি হারাতে হারাতে দেখা যাবে যে এক সময় কেন্দ্রীয় নিউক্লিয়াসে পতিত হবে, এতে করে পরমাণুর অস্তিত্ব কিন্তু বিনাশ হয়ে যাবে। তো আমরা এটা দ্বারা বলতে পারি যে এটাও কিন্তু ম্যাক্সওয়েল তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। আর এই ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটির গ্রহণযোগ্যতা না পাওয়ার কারণে পরবর্তীতে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোর কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে বাতিল ঘোষণা করা হয়। এবং পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর সেটা নিয়ে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটার যে ত্রুটিগুলো ছিল সেগুলো নিয়ে তিনি আরো বিস্তারিত গবেষণা করেন এবং পরবর্তীতে তার সবচাইতে মানে সুপ্রতিষ্ঠিত পরমাণু মডেল বোর পরমাণু মডেলটা তিনি প্রদান করেন। এই বোর পরমাণু মডেল সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই।